নমস্কার, জনতার দরবার নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। জনতার দরবার মানে জনতার প্রশ্ন, এবং যারা থাকবেন আমার সঙ্গে দরবারে তারা দেবেন উত্তর। জনতা কি প্রশ্ন করছে? জনতা প্রশ্ন করছে যুদ্ধ নিয়ে। জনতা আশঙ্কায় কাঁপছে যুদ্ধ নিয়ে। জনতা দিন রাত একই কথা ভাবছে। সে পাড়ার চায়ের দোকানে হতে পারে, সে যখন বন্ধুরা কথা বলছেন, যখন অফিসে বাসে ট্রামে, একটাই কথা, তাহলে কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ? প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি যে হুঁশিয়ারি পুতিন দিচ্ছেন সেই হুঁশিয়ারি সত্যি হয়ে উঠতে পারে, অর্থাৎ পরমাণু হামলা হতে পারে? হিরোশিমা নাগাসাকির কথা মনে পড়ে যাচ্ছে সবার, শিউরে উঠছেন সবাই। আদৌ কি সেই দিন ফিরবে, এ প্রশ্ন উঠছে। এবং ভারতের এখানে ভূমিকা কি? ভারতই বা কতটা সক্রিয় রয়েছে? ভারতের বিদেশ নীতি কি বলছে? আর যদি পরমাণু যুদ্ধের কথাই হয়, ভারত কতটা শক্তিশালী, সে প্রশ্ন উঠছে। আর সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে কারা রয়েছেন একটু আলাপ করিয়ে দেবো। প্রথমেই আমি আলাপ করাবো আমার সঙ্গে ভার্চুয়ালে এই মুহূর্তে যিনি রয়েছেন, জিনাত আলম। জিনাত আলম সেই ভয়াবহ দিনগুলো দেখে ফিরেছেন, কিছুদিন আগেই ফিরেছেন। ইউক্রেনের দিনগুলো কেমন কেটেছে, শেষের সেই দিনগুলো কিভাবে ফিরলেন, সে কথা তার থেকে শুনবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা বাবুল চন্দ্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায় প্রফেসর। তার কাছেই জানতে চাইবো বিদেশ নীতি সম্পর্কে, জানতে চাইবো রাশিয়া কি ভাবছে। তবে তার আগে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা যখন বলা হচ্ছে, পরমাণু যুদ্ধের কথা যখন বলা হচ্ছে, কি হুমকি দিল রাশিয়া এবং সেই হুমকি কি আদৌ কার্যকর হতে পারে? 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় পরমাণু বোমা লিটল বয় ফেলেছিল আমেরিকা। ঠিক 3 দিন পর নাগাসাকিতে ফেলেছিল ফ্যাটম্যান। লক্ষ মানুষের মৃত্যু, প্রজন্মের পর প্রজন্ম পারমাণবিক বোমার ক্ষত বয়ে বেরিয়েছে জাপানের 2 শহর। তারপরেও পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। কি হতে পারে পরমাণু বোমা বিস্ফোরণে? ইন্টেন্স হিট and shock দুটোতেই মানুষ শেষ করবে, এবং অনেক নিউক্লিয়ার রেডিয়েশন বেরোয় যে গায়ের চামড়া সব খুলে পড়ে যায়, যে একটা এই যে 3 ডাইমেনশন মানুষ ফ্ল্যাট হয়ে যায়, একদম 2 ডাইমেনশন হয়ে যায়। হিরোশিমা নাগাসাকির পর চেরনোবিল। 1986-এর 26শে এপ্রিল তৎকালীন সোভিয়েত রাশিয়ার চেরনোবিলে পরমাণু চুল্লিতে বিস্ফোরণ। বিষাক্ত তেজস্ক্রিয় বিকিরণের কবলে পড়ে গোটা এলাকা। তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচাতে ফাঁকা করা হয় চেরনোবিল। এই এলাকার লক্ষাধিক বাসিন্দা ক্যান্সারে মৃত্যু হয়। চেরনোবিলের পরিস্থিতি আজও বসবাসযোগ্য নয়। বিজ্ঞানীরা বারবার সাবধান করে দিয়ে বলেন, পারমাণবিক শক্তির ভুল ব্যবহার আসলে এক মস্ত অভিশাপ। কিন্তু অনেক লোক বলেছে যে অনেক বছর পরেও তারা এফেক্ট হয়ে যায়। শুধু তাই না, সব থেকে দুঃখের কথা, জন্মগ্রহণের আগেও যে মায়েদের পেটে যে বাচ্চা থাকে তাদের উপরও এফেক্ট করে। তবু ভয়ঙ্কর ভবিষ্যৎকে থোড়াই কেয়ার। যুদ্ধের আবহে বারবার সুর চড়াচ্ছে রাশিয়া। সত্যি যদি তেমন হয়, ছারখার হয়ে যাবে ইউরোপের বিরাট অংশ। পরমাণু যুদ্ধ অর্থাৎ পরমাণু অস্ত্রে আক্রমণ, প্রতি আক্রমণ হলে সর্বনাশ হবে পৃথিবীর। পরমাণু অস্ত্র মজুত করার লক্ষ্য হলো ডেটারেন্স বা নিবারণ, অর্থাৎ পাল্টা আক্রমণের ভয় পরমাণু শক্তিধর দেশগুলি পরস্পরকে আক্রমণ করবে না। এই লক্ষ্যেই নো ফার্স্ট ইউজ নীতি। পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি রয়েছে। চুক্তি অনুসারে রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন এই 5 দেশ পরমাণু শক্তিধর দেশ। এই চুক্তিতে 1967 সালের আগে পরমাণু বোমা বানানো দেশগুলিকে পরমাণু শক্তিধরের তকমা দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও এই দেশগুলি। ভারত এই চুক্তিতে সই করেনি। ঠান্ডা যুদ্ধের সময় পরস্পরকে চোখ রাঙিয়েও শেষে চুক্তিবদ্ধ হয় আমেরিকা, রাশিয়া। 1987 সালে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চুক্তি, মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র রোধের লক্ষ্যে চুক্তি হয়। রোনাল্ড রেগান এবং মিখাইল গর্বাচভের চুক্তির পর 3 দশকের বেশি সময় কেটেছে। ফের একবার न्यूक्लियर डेटारेंस বাহিনীকে হাই অ্যালার্টে রাখছে ভ্লাদিমির পুতিন। 2014 সালের 8 আগস্ট 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 2014 সালের 8
ইউক্রেনে যদি পারমাণবিক বোমা ফেলা হয় রাশিয়ার তরফে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী, অন্তত তেমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। ক্যামেরায় সুরাট প্রসাদ গুপ্তার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। সত্যি কি রাশিয়া পরমাণু হামলা করতে পারে? আমরা জানতে চেয়েছিলাম জনতার কাছে, দরবারে সেই ভোটের রেজাল্ট জানতে চেয়েছিলাম। ইউক্রেনে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে? কত শতাংশ মানুষ কি বলছেন? হ্যাঁ বলছেন 58% মানুষ এবং 42% মানুষ বলছেন না। যারা হ্যাঁ বলছেন তারা বিশ্বাস করেন যে সত্যি পরমাণু হামলা চালাতে পারে রাশিয়া ইউক্রেনের উপর। তাহলে তো পরমাণু যুদ্ধ শুরু হবে। যদি তা হয় তাহলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কতটা শক্তিধর ভারত? ভারতের কাছে কি পরমাণু বোমা আছে? ভারত কতটা ফাইট দিতে পারবে? দেখুন। মস্কোর এই হুঁশিয়ারির পরেই বাড়ছে চিন্তা, দুনিয়া জুড়ে কি হয়। এই মুহূর্তে পৃথিবীতে 9টি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়া এবং আমেরিকার হাতে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টদের দেওয়া হিসেব বলছে মস্কোর অস্ত্রাগারে রয়েছে 5,977টি পরমাণু অস্ত্র। 5,428টি পরমাণু অস্ত্র নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আমেরিকা। পৃথিবীর মোট পরমাণু অস্ত্রের 90% রয়েছে এই দুই সুপার পাওয়ারের হাতে। এই সংস্থার দেওয়া হিসেব অনুসারে ভারতের হাতে রয়েছে 160টি পরমাণু অস্ত্র। পরমাণু অস্ত্র রয়েছে দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানের হাতেও। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টদের দাবি, এই 3 দেশই নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। পরমাণু শক্তিধর দেশ হিসেবে 74 সালে আত্মপ্রকাশ করে ভারত। শক্তিশালী দেশগুলির চোখ রাঙানি উপেক্ষা করে ইন্দিরা গান্ধীর জমানায় পোখরানে প্রথম পরমাণু বোমা পরীক্ষা হয়। 1998 সালে ফের পরমাণু বোমা পরীক্ষা করে ভারত। 11ই মে 3টি ও 13ই মে আরও 2টি পরমাণু বোমা পরীক্ষা করা হয়। নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি যেটা ভারতবর্ষ সাইন করেনি এবং আমেরিকা, ব্রিটেন, রাশিয়া সাইন করেনি। দ্যাট মিনস দে ক্যান প্রলিফারেট দ্য নিউক্লিয়ার ওয়েপন্স। ভারতবর্ষ আমার দৃঢ় ধারণা পারমাণবিক বোমের যুদ্ধে যাবে না। বিজ্ঞানীদের মতে পরমাণু শক্তিধর দেশের প্রথম দায়িত্ব এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার না করা। আত্মরক্ষার জন্যই নিজের ভাড়ারে এই অস্ত্র রেখেছে ভারত, যাতে প্রয়োজনে শত্রুকে জবাব দেওয়া যায়। भारत ने पाकिस्तान की धमकी से डरने की नीति को छोड़ दिया। हमारे पास न्यूक्लियर बटन है, यही कहते थे। तो हमारे पास क्या है भाई? ये दिवाली के लिए रखा है क्या? ये बात सच है कि जहां तक हमारी न्यूक्लियर पॉलिसी का सवाल है, उसमें नो फर्स्ट यूज कि आज तक हमारी पॉलिसी यही है। अब भविष्य में क्या होगा, यह सब परिस्थितियों पर निर्भर करता है। আমেরিকা, রাশিয়া হোক বা চীন, পাকিস্তান, ভারত যে কাউকে ভয় পায় না বারবার বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাজায় যুদ্ধ হলে উলুখাগড়াদের বিপদ বাড়ে। আমার সঙ্গে এই মুহূর্তে জিনাত রয়েছেন। জিনাত, কদিন আগেই ইউক্রেন থেকে চলে আসতে পেরেছেন। জিনাত, তোমার মুখে একটু জানতে চাইবো যে পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে এসেছো, কিভাবে বেরিয়ে এসেছো, কিভাবে ফিরতে পারলে বাড়ি? আমি 27 ফেব্রুয়ারিকে ফিরে এসেছি দিল্লি, ইন্ডিয়া। ওখানে পরিস্থিতি অনেক খারাপ। আমরা অনেক প্রবলেম ফেস করেছি। আমরা বর্ডার অবধি এসেছি নিজে রেস্কিউ হয়ে। আমাদেরকে ভেহিকলগুলো 10 কিলোমিটার দূরই ছেড়ে দিয়েছিল। আমরা 10 কিলোমিটার হেঁটে বর্ডারে পৌঁছেছি। ওইখানে অনেক শীত ছিল, -ডিগ্রি টেম্পারেচার ছিল। ওখানে ফায়ারিং হচ্ছিল বর্ডারসে। আমরা অনেক পুরো রাত দাঁড়িয়েছিলাম, বসার জায়গা ছিল না, খাবার ছিল না।
জল ছিল না। আমি যখন বর্ডার ক্রস করছি, যখন আমার ইমিগ্রেশন হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, যখন বর্ডার ক্রস করছি তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাঁটতে পারছিলাম না, পাগুলো ফুলে গেছিল, অনেক প্রবলেম ছিল ওখানে। কিন্তু যখন রোমানিয়া পৌঁছেছি, ইন্ডিয়ান এম্বাসি দে ওয়ার অ্যাক্টিভ, দে হেল্পড আ লট ফর কামিং ইন্ডিয়া। দি রোমানিয়া সিভিলিয়ানস ওনারাও অনেক হেল্প করেছে আমাদেরকে। ওখানে সিভিলিয়ানস আর ভেরি হেল্পফুল, দে আর ভেরি কাইন্ড। জিনাত, আই থ্যাঙ্কস ইন্ডিয়ান গভর্নমেন্ট। জিনাত, ইউক্রেনের কোথায় থাকতে এবং ইউক্রেন থেকে যখন রোমানিয়া পর্যন্ত এলে কিভাবে জিনাত, আমি বুঝতে পারছি সেই সময়গুলোর কথা মনে পড়ে এখনো খারাপ লাগছে তোমার, বাট আই এম সরি, মানে মানুষ জানতে চান যে কতটা কষ্ট করে, কিভাবে ইউক্রেনের ঠিক কোন শহরে ছিলে, কিভাবে তুমি ইউক্রেন থেকে বেরোতে পারলে? আমরা ইভানো ফ্র্যাঙ্কোসকে ছিলাম, আমি ইভানো ফ্র্যাঙ্কোস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি। আমরা যখন 24 ফেব্রুয়ারিকে এক্সপ্লোশন স্টার্ট হয়েছে, আমি যেখানে থাকতাম, আমার ফ্ল্যাট যেখানে ছিল ওর 1 কিলোমিটার দূরে এক্সপ্লোশন হয়েছিল। যখন সকালবেলা 5টাতে আমরা আবার উঠে গেছিলাম, সাইরেন বাজছিল, আমরা উঠে গেছিলাম, আমরা ঘুমাচ্ছিলাম। ওই কন্ডিশনটা অনেক ওয়ার্স্ট, আমি কখনো ফিল করিনি, কখনো জানতাম না কি আমি এই জিনিসটা ফেস করব। তারপরে ওখান থেকে আমরা 26 আমরা বর্ডারে গেছিলাম। তখন আমরা নিজেই ভেহিকলস গুলো অ্যারেঞ্জ করেছিলাম আর ওখানে বর্ডারে গেছিলাম। বর্ডারে এত ট্রাফিক ছিল, এত রাশ ছিল ওখানে কি ওরা আগে আমাদেরকে ছেড়ে দিয়েছিল আর আমরা হেঁটে গিয়ে বর্ডারে পৌঁছিয়েছি। বরফে -ডিগ্রি টেম্পারেচার ছিল। মিস ইউক্রেন যেখানে থাকতে তোমার ওখানে আর যারা স্টুডেন্টরা ছিল যাদের সঙ্গে এখন আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, ডিড ইউ মিস দেম? Obviously, I miss them because the Ukraine was my second home. After India, I gave 3 years. I lived 3 years in Ukraine. আমি 3rd year student আছি, আমার 3 বছর হয়ে যাচ্ছে ইউক্রেনে। Obviously, I miss Ukraine, the environment, the nature, our friends. They were like family. ওখানে অনেকরা স্টাক আছে, আমার বন্ধুও স্টাক আছে। আমি চাই ইন্ডিয়ান গভর্নমেন্টকে কি ওরা জলদি ওদেরকে রেস্কিউ করে নেয়। থ্যাংক ইউ জিনাত, অনেক ধন্যবাদ। জিনাত আমাদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করছিল, যে অভিজ্ঞতা যেন কারো না হয়। জিনাত তো বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু অনেকেই এখনো বেরিয়ে আসতে পারেনি। ট্রেন ধরে বর্ডারে পৌঁছতে হবে, কিন্তু ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না ভারতীয়দের। দেখুন, এইখান থেকে আমি প্রদীপদার সঙ্গে কথা বলবো।